কি পিচ্ছি, হাজতে কেন? দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে, কিন্তু হাজতে কেন? ওনার কথা শুনে বাঁকা চোখে তাকালাম। তারপর একটু চুপ থেকে বললাম, জি, নেশার জন্য। কি এমন নেশা যে একেবারে সেন্ট্রাল হাজতে পৌঁছে দিল? প্রেমের নেশা। এই নেশায় আসক্ত হয়ে হপ মার্ডার করে দিয়েছি, তাই জেল হাজতে। প্রেম ভালোবাসা এমনি ছুটকু, কি হয়েছে জানতে পারি? বলতে কি ইচ্ছুক? আবার ওনার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, শুনে কি করবেন স্যার? রাখেন এসব। আপনি কি জন্য এই হাজতে? রুম তো হেব্বি হয়ে আছে, এমন মনে হচ্ছে এটা জেলখানার সেল না, বাসা। টাকা পয়সা থাকলে এগুলো কিছুই না। তুমি যখন বলতে চাইছো না তখন থাক, যখন মুড হবে বলে নিজেকে হালকা করিও। চুপচাপ এক কোণায় বসে থাকলাম। আহ, ভালোবাসা আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার সম্মান, আমার স্বপ্ন, আমার আশা, সকল কিছু ধ্বংস করে দিয়েছে। মির্জা গালিবের একটা উক্তি মনে পড়ল, প্রেম করেছো আবার সম্মান চাও, ভালোবেসেছো আবার মর্যাদা চাও। তুমি বড়ই নাদান গালিব। বিষ খেয়েছো আবার বাঁচতে চাও। এই ছেলে, বেরিয়ে আয়। আমি তোকে অন্য সেলে রাখবো। শিকদার সাহেব, দুঃখিত আপনাকে কিছুক্ষণ এখানে রাখার জন্য। এই ছেলে এখানেই থাক, এখানে থাকলে আমার সমস্যা নেই, বের করার প্রয়োজন নেই। জেলার কিছু না বলে চলে গেল। আমি একবার ওনার দিকে তাকিয়ে দুই হাঁটুতে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে থাকলাম। রাত কত হয়েছে জানি না, চোখের পাতায় ঘুম নেই। ওই লোক বই পড়ছে। এই লোককে বুঝলাম না। এত ভিআইপি ট্রিটমেন্ট, সম্ভবত কোনো পলিটিশিয়ান অথবা কোনো পয়সাওয়ালা। তোমার নাম কি? জি স্যার, আমার নাম আকাশ আহমেদ নীল, ডাকনাম আকাশ। স্যার, আপনি কি কোনো পলিটিশিয়ান না কি? জেল হাজতে আপনাকে আলাদাই সুযোগ সুবিধা দিচ্ছে। কোনো উত্তর না দিয়ে শোয়া থেকে উঠে আমার কাছে এসে বসলো। জেল তো জেলই, এখানে সব রকম সুযোগ সুবিধা পেলেও এখানে বন্দি জীবন। জি তা ঠিক, কিন্তু স্যার আপনি জেলে কেন? আমার নামে মার্ডার কেস, তারপর আরও কত কি কেস রয়েছে আমি নিজেও জানি না। এর জন্য যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু মজার বিষয় কি জানো? আমার লাং ক্যান্সার। ডাক্তার বলেছে আর 5 মাস বেঁচে আছি। ওনার দিকে অবাক হয়ে তাকালাম। স্যার, কত বছর ধরে আপনি জেলে? এই 22 বছর ধরে। এখন তুমি বলো, কি এমন ঘটেছে যে আদালত জেলে পাঠালো? আর কতদিনের জন্য জেলে পাঠিয়েছে? জি, 5 মাস। স্টুডেন্ট, তাই কিছুটা শাস্তি কম দেওয়া হয়েছে। আগে বলুন, কাউকে ভালোবেসেছেন স্যার? আপনার পরিবার তো অবশ্যই আছে, তাই না? আমার কথা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না, আমার কোনো পরিবার নেই, তবে একটা মেয়েকে কিন্তু। উনি মৃদু হাসলেও তার চেহারায় একটা চাপা কষ্ট বুঝে গেল। একে অপরকে ভালোবাসতেন, না একতরফা ভালোবাসা ছিল? একে অপরকে ভালোবাসতাম, কিন্তু দিলা তো পুরনো ব্যথায় জাগিয়ে। আমার কাহিনী শুনলে তো এমনিতেই মনে পড়ে যেত, কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। যাই হোক, আমারটা বলছি। মায়া, আমার প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা। নাম যেমন মায়া, দেখতেও মায়াবী। প্রথম দেখাতেই যে কারো ভালো লেগে যাবে, আমারও ভালো লেগে যায়। লাভ অ্যাট ফার্স্ট সাইট। সে কিন্তু আমার ক্লাসমেট। 2টা মাস তার পিছনে ঘোরার পর হঠাৎ করেই তার সামনে গিয়ে দাঁড়াই। এক্সকিউজ মি, মিস মায়া, একটু সময় হবে? আপনার সঙ্গে কিছু কথা বল আপনার সঙ্গে কিছু কথা ছিল। আজ্ঞে জি, আপনি কি বলতে এসেছেন বলে ফেলুন। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে খুব পছন্দ করি না, তাই সরাসরি বলছি। আমি আপনাকে অনেক পছন্দ করি, ইভেন ভালোবাসি। আই লাভ ইউ। না, পছন্দ হয়নি। দিল রে মনটা ভেঙে। না, হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন। কেন? কত আশা নিয়ে এসেছি আর আপনি এমনভাবে রিজেক্ট করে দিবেন? আপনার পছন্দ হবার জন্য আমার কি করতে হবে? আগে দেখতে হবে আপনি বয়ফ্রেন্ড মেটেরিয়াল কিনা। যেমন সময় দেওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এখানে ওখানে ঘোরাঘুরি। আগে বয়ফ্রেন্ড মেটেরিয়াল নাকি দেখি, তারপর হাজব্যান্ড মেটেরিয়াল নাকি তা দেখব।
বাহ, আমি তো রিলেশন পর্যন্ত ভেবেছিলাম, আপনি তো দেখি বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছেন। হুম, কারণ আমি ভেবেই রেখেছি যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। কিন্তু তার আগে দেখতে হবে না আপনি কেমন ছেলে। তা তো অবশ্যই, এতে আমার কোনো অবজেকশন নেই। তারপর স্যার শুরু হলো তাকে পটানোর চেষ্টা, সময় দেওয়া, অপেক্ষা করা, নিজের অ্যাসাইনমেন্ট না করে তারটা করে দেওয়া, রেস্টুরেন্টের খরচ, এটা ওটা কিনে দেওয়া, গিফট দেওয়া থেকে সকল কিছু। 5 মাস মতো হলো, কিন্তু হঠাৎ একদিন এক নতুন ছেলের সাথে দেখলাম। ছেলেটা আমাদের কলেজেরই সিনিয়র এক ভাই। নিজেকে সামলাতে না পেরে ওদের সামনে গিয়ে দাঁড়াই। তুমি এসে গেছো? তখন পরিচয় করিয়ে দিই। তানভীর আমার ফ্রেন্ড। বন্ধুত্ব করার জন্য এমনভাবে রিকোয়েস্ট করলো যে ফেরাতে পারলাম না। আর তুমিও পরিচয় হয়ে নাও। পরিচয় করিয়ে দিতে হবে না, এটা তোমার চাকর। মুখ সামলে কথা বলবেন ভাইয়া। আর মায়া, এইসব কি? আরে, তুমি এমনভাবে রেগে যাচ্ছ কেন? এখানে রেগে যাবার কি হলো? তুমি এই ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলে কেন? তোমাকে সবকিছু বলে করতে হবে নাকি? আর কে তুমি যে তোমাকে বলতে হবে? আর করেছি তো কি হয়েছে? শুধু তো ফ্রেন্ডশিপ করেছি। গিয়ে মায়ের কাছে হাত ধরে টানতে যাব, তখন কিরে চাকর, তোর সমস্যা কি? এমনভাবে আমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিস কোথায়? আপনি আমার হাত ছেড়ে দেন। আমি কোথায় নিয়ে যাব না আসব তা কি আপনাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। তুই আমার ফ্রেন্ডকে এমনভাবে মন চাইলেই আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে পারিস না। তারপর শুরু হলো বাক বিতনটা। এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। আকাশ, ছেড়ে দাও, কি করছো? তোমাকে কিন্তু ছেড়ে দিতে বলছি। মায়াকে ধাক্কা দিয়ে ওই ছেলেকে ফেলে দিয়ে অনেক মারতে শুরু করি। মায়ার সমস্ত রাগ ওই ছেলের উপর উঠাই। কিন্তু হাত দিয়ে মেয়েরা হাফ মার্ডার কেমন করে হলো? আসলে স্যার, রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে পাশে থাকা ইটের টুকরো নিয়ে ওর চেহারা আর মাথায় আঘাত করে থেতলে দিয়েছিলাম। এমনভাবে মেরেছিলাম যে চারপাশে রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপর ওই মেয়েকেও গুনে গুনে 4টা থাপ্পড় দিয়েছিলাম। সেদিনই আমাকে ভার্সিটি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর 5 দিন থানায় ছিলাম, আর আজকে এখানে পাঠিয়ে দিল। মরতে মরতে বেঁচে গেছে, তাই আদালত সাজা কমিয়ে 5 মাসের কারাদণ্ড দিল। যদি মারা যেত তাহলে না জানি কি হতো, আল্লাহ ভালো জানেন। বুঝলাম, রাগ কন্ট্রোল করতে পারো না, অনেক রাগী। কিন্তু যে মেয়ের জন্য এত কিছু, তার তো কোনো সাজা হলো না। কেন? 4টা থাপ্পড় দিয়েছিলাম না, যার কারণে তো দাঁতও ভেঙে গিয়েছিল। আর আজকে আদালতে ওর কথা শুনে তো ওই খানকিকে ওই ছেলের মতো করে মারতে ইচ্ছে করছিল। ছোট একটা ভুল আমার কাল হয়ে দাঁড়ালো। এখন জেল আসার পর বুঝতে পারছো, তাই তো? তখন অন্ধ ছিল, মিষ্টি মিষ্টি কথায় সব ভুলে গেছো। জি স্যার, এখন বুঝেও লাভ নেই। আদালতে আমার পরিবারের পক্ষ থেকে উকিল এলো, আর আম্মু এসেছিল। আব্বু আসেনি। তাদের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এতে যে ওদের অনেক সম্মানহানি হয়েছে। লোক হয়তো বলাবলি করছে গুন্ডা ছেলে। তারপর আরও কথা বলছে। বুঝলাম। তোমার পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলি অনেক বড়। আব্বু আম্মু, তারপর 3 ভাই বোন। আমার বাবার 2 বিয়ে। আম্মু ছোট। আম্মুর জন্য অনেক টেনশন হচ্ছে। আম্মুকে সবাই অনেক কথা শোনাবে। আসার সময় আম্মু অনেক কান্নাকাটি করছিল, কারণ আমি আমার আম্মুর একটাই ছেলে, মানে আমার আপন ভাই বোন নেই। আব্বুর টাকা পয়সা বেশ ভালোই আছে, কিন্তু যে ছেলেকে পিটিয়েছি তারা আবার বেশ বড়লোক। কত বড় ভুল করেছি এখন বুঝতে পারছি। আমার পক্ষের উকিল এত চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। এখন আফসোস করে হবে। তোমার চেহারা এমন কেন? বডি ফিটনেস ঠিক নেই। তোমাকে আমি বের করে দিতে পারবো, কিন্তু খুশিতে আমার চোখ চকচক করে উঠল। উনি পুরো শেষ করার আগেই বললাম, সত্যি আপনি এখান থেকে আমাকে বের করতে পারবেন স্যার? তাড়াতাড়ি করুন না, না জানি ওরা আম্মুর সাথে কেমন ব্যবহার করছে। আরে ধৈর্য ধরো। কিন্তু আগে বলো, আমি তোমাকে সাহায্য করলে তুমি আমার জন্য কি করবা? আমি বা আপনার জন্য কি করতে পারবো স্যার? না আমি এমপি, না কোনো মন্ত্রী, না ডাক্তার, আমি কিছুই না। আমি শুধু একটা ব্যর্থ ছেলে। না আম্মুকে ভালো রাখতে পারলাম, না ভালোবাসা পেলাম। তুমি আমার মেয়েকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আসবা, মৃত্যুর আগে যেন তার মুখটা দেখতে পারি। আমি আমার একমাত্র মেয়েকে কখনো চোখের সামনে দেখিনি,
তার মুখ থেকে বাবা ডাক শুনিনি। কেন স্যার? আপনার স্ত্রী নেই? আর কিছুক্ষণ আগে যে বললেন আপনার কেউ নেই। আমার কথা শুনে স্যার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঠিকই ধরেছিলাম, আপনি আমাকে মিথ্যা বলছেন। মিথ্যা নয়, এটা গরিব ছিল বলে আম্মু তাকে মেনে নেয়নি। মায়ের মুখের দিকে তাকিয়ে তার আবদার রাখতে গিয়ে ওই নিষ্পাপ মেয়েটাকে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু তারপর আম্মুর জেদ ধরে আর চাপে পড়ে এমন এক লোভী মহিলাকে বিয়ে করলাম, যার চাহিদার কোনো শেষ ছিল না। পৃথিবীর সবটুকুই যেন তারই চাই, অথচ আমার নিজের কমতি ছিল না। তাদের পরিবারেও অগাধ সম্পত্তি ছিল, তবুও তার লোভের ক্ষুধা মেটেনি। আর তার মা মানে আমার শাশুড়ি, সে তো লোভের এক জীবন্ত মূর্তি, যাকে ভুলবশত খুন করার দায়ে আজ 22টা বছর ধরে এই জেলের চার দেয়ালে বসছি। স্যার, আপনার কথার কোনো মিল নেই। কিছুক্ষণ আগের কথার সাথে এখানকার কথার আকাশ পাতাল তফাৎ। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি কিছুই মেলাতে পারছি না। আপনার কি আদেও কোনো ফ্যামিলি আছে, নাকি সব বানানো? আর কেনই বা মানুষ শুধু শুধু নিজের শাশুড়িকে মারতে যাবে? এই তো একটু আগে বুক ফুলিয়ে বললেন 10টা খুন করেছেন, আপনার নামে গন্ডা গন্ডা কেস। এখন আবার সাধু সাজছেন কেন? আর আমার তো মনে হয় আপনি অনেক প্রভাবশালী লোক। একটা খুন করলে আপনার মতো মানুষের জেলে পচার কথা না। আইন তো আসলে বড় লোকদের পকেটে থাকে, খাটে শুধু গরিবের উপর। জেলার যখন আমাকে এখানে রেখে গেল, আপনার সামনে তার মেরুদণ্ড বাঁকা করা সম্মান দেখে আমি বুঝেছি আপনি কে। স্যার, আমাকে ছোট বাচ্চা পেয়ে কি মনের সুখে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছেন? দূর পাগল, আমি এক আমলে বড় গ্যাংস্টার ছিলাম, বিজনেসের নাম করা আন্ডারওয়ার্ল্ডের চালাতাম। গ্যাংটা এখনও আছে, বিজনেসও আছে, শুধু আমি এখন আর নেই। বয়স হয়েছে তো, আগের সেই তেজ আর এনার্জি এখন আর নেই। তবে জেলার যে আমাকে এত খাতির করে, ওটা সম্মানের কারণে না, ভয়ের কারণে। ও ভালো করে জানি আমি একটা ইশারা করলেই বাইরে কি ওলট পালট হয়ে যেতে পারে। আমার পরিবারের গল্প যা বলেছি সব সত্যি। শাশুড়িকে মারার পরই আমার এই জেলে আসা, আর পুলিশকে ধরিয়ে দিয়েছিল জানো আমার নিজের বউ। কিন্তু স্যার, হঠাৎ শাশুড়িকে মারতে গেলেন কেন? কি হয়েছিল আসলে? কারণ আমার আড়ালে তারা আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছিল, অপমান করে মাকে বাসা থেকে বের করে দিয়েছিল। মা অবশ্য আমার ওই অন্ধকার লাইফ পছন্দ করতেন না, আমাকে দেখতেই পারতেন না। আমি বউকে বলতাম মায়ের খরচের টাকা দিতে, কিন্তু সে 1 টাকাও দিত না। এমনিতেই মা অসুস্থ ছিলেন, তার উপর আমার শাশুড়ি আর বউ মিলে যখন ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, মা সেই ধাক্কাটা সহ্য করতে পারলেন না, ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সব জানার পর আমার মাথা একদম নষ্ট হয়ে যায়, সোজা গিয়ে শাশুড়ির বুকে গুলি করে দিলাম। আমার বউটাকে সেদিন ওখানেই মেরে ফেলতাম, শুধু আমার ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাতটা থমকে গিয়েছিলেন। মারিনি, কিন্তু জানোয়ারের মতো পিটিয়েছিলাম ওটাকে। তারপর তো পুলিশ ডাকলো, আমার থেকে ডিভোর্স নিয়ে নিল। এখন সে অন্য কারোর সাথে সংসার করছে, সেখানেও তার ছেলে মেয়ে হয়েছে। কিন্তু আমার মেয়েটা ও এখন কেমন আছে আমি কিছুই জানি না। গত 2 বছর ধরে খবর নেই, নাকি ওই লোভী মহিলাটা আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে, কে জানি। ওনার কথা মনোযোগ দিয়ে শুনলাম, মনের ভেতরটা কেমন কেঁদে উঠল। জানি না মা আমাকে ক্ষমা করেছে কিনা। মা যদি আজ দেখতো আমি ভালো হয়ে গেছি, তাহলে কতই না খুশি হতো। আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া করতো, আমাকে ভালোবাসতো। এই জেলের অন্ধকার ঘরে আমাকে আসতে দেখে, কিন্তু ওই খানকি আর তার মা, ওই আরেক খানকির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার আর কিছুই পাওয়াই হলো না। জানি না মৃত্যুর পর আমার কি দশা হবে। আল্লাহ কি আমাকে আদৌ মাফ করবেন? না, আমার কপালে হয়তো মাফ নেই। আমি কি বলবো বা আমার কি বলা উচিত তার ভাষা খুঁজে পাচ্ছি না, তাই চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি। তাই যতদিন তোমার কাছে মা নামের এই অমূল্য রত্ন আছে, আগলে রাখো। যে ভুল হয়ে গেছে এটা ঠিক করা সম্ভব নয়, কিন্তু সামনে এমন ভুল করিও না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কিন্তু স্যার, আপনার মেয়ের কি হবে? হয়তো তার মায়ের কাছেই আছে। তোমার মনে হয় অন্য কারো মেয়েকে তুমি তোমার সন্তান মনে করবা? আর মেয়ের মনে আমার নামে এত বিষ ঢেলেছে যে আমার কথা শুনলে আমার মেয়ে রেগে যায়।
আমার লোকজন কতবার গিয়ে বুঝিয়েছে, কিন্তু কাজ হয়নি। জি, বুঝতে পারছি। আপনার মেয়ে কি তার সৎ বাবার অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে কোথাও লুকিয়ে রেখেছে? তা জানি না, কিন্তু আমার শেষ সময় শুধু তাকে একবার দেখতে চাই। তুমি তাকে একটু বুঝিয়ে আমার কাছে যদি নিয়ে আসতে পারো, তবে তোমার জন্য আরও কিছু উপহার থাকবে। আপনি বললেন আপনার লোকজন তাকে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সবাই ব্যর্থ হয়েছে। তাহলে আমি কিভাবে পারবো? আপনি কিভাবে বুঝলেন আমি পারবো? এমনি মনে হলো, চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? পারলে পারবে, না হলে তো কোনো কথাই নেই। তার জন্য তোমাকে দোষারোপ করব না। জি, আমি পুরো চেষ্টা করব। ওনার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে দাড়ির কাছে আসতেই মিলিয়ে যাচ্ছে। বুঝলাম, এই লোক এক সময়ের বেশ ডেঞ্জারাস লোক ছিল, আর রাগীও ছিল। চাইলেই খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমি আমার মায়ের কথা ভেবে নিজেকে এখানে রেখে শাস্তি দেই। আমাকে জেলে রাখবে এমন কেউ আছে নাকি? এখনই যদি চাই তাহলে এখনই জেল থেকে বের হতে পারবো। তাহলে বের হয়ে যান না কেন? বের হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু মুক্ত বাতাস নিন। গিয়ে আপনার মেয়ের সামনে দাঁড়ান। আমার কথা শুনে তিনি আর কিছু বললেন না, একদম চুপ মেরে গেলেন। তারপর আস্তে করে উঠে ওনার বেডের কাছে চলে গেলেন। আমিও আর কথা বাড়ালাম না, চুপচাপ রইলাম। লোকটা আসলে এক আজব চিজ। নিজে একজন প্রভাবশালী, সব করতে পারেন, তাহলে কেন এই নরকে পড়ে আছেন? হয়তো আমাকে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছে। আর বেশি কিছু না ভেবে ফ্লোরে চুপচাপ শুয়ে পড়লাম। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ দুটো লেগে এসেছিল টের পাইনি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ধড়ফড় করে উঠে বসলাম। চারপাশটা দেখে বুকটা হু হু করে উঠল। আহ, পুরো বিষয়টা যদি একটা দুঃস্বপ্ন হতো, কতই না ভালো হতো। কিন্তু এখন আর আফসোস করে কী লাভ? কপালে যখন এই জেলখানায় লেখা আছে, তখন এখানেই থাকতে হবে। নিজের চেয়েও আম্মুর জন্য বেশি টেনশন হচ্ছে। না জানি বাইরে ওনার কী অবস্থা হচ্ছে। একটু দূরে ওই লোকটার দিকে তাকালাম। গুটিসুটি মেরে চুপচাপ শুয়ে আছেন। বুকটা ভারী হয়ে এলো। এর চার দেওয়ালের খাঁচায় কীভাবে যে আমার সময় কাটবে আল্লাহই ভালো জানেন। যদিও হাজতের সময় অনুযায়ী সেল থেকে বাইরে যেতে পারবো, আরও সব কয়েদিদের সাথে গল্প, আড্ডা, খেলাধুলা করতে পারবো, কিন্তু তাও তো এটা জেল। আজকে আমার পার্সোনাল উকিল আসবে। এই অন্ধকার জেলের ভিতরে তোমাকে একদম মানাচ্ছে না। তোমার সামনে কত সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। আমি কোনোভাবেই চাই না যে এই বয়সে এসে সেটা নষ্ট হয়ে যাক। আর শোনো, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিও না। এটা এমন কোনো বড় কেস না যে আমি তোমাকে এখান থেকে বের করতে পারবো না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার জন্য এসব কেন করবেন স্যার? কেন যেন ইচ্ছে হলো তাই। এসব ফালতু বিষয় নিয়ে চিন্তা না করে তুমি বরং এটা ভাবো যে নিজের রাগকে কিভাবে কন্ট্রোল করবে। মনে রেখো, যে নিজের রাগকে মুঠোয় পড়তে পারে সে আসল পুরুষ। বাকি সব তো রাগের গোলাম। জি, বুঝলাম স্যার। ওনার সাথে আবার শুরু হলো কথা। অনেকক্ষণ কথা বললাম। প্রায় ঘন্টা দুয়েক পরে একজন উকিল এলো। আজিজ সাহেব, এই ছেলেকে বের করার ব্যবস্থা করুন। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বললেন, ওকে স্যার, তুমি বলো কি থেকে কি হয়েছে। কি কি হয়েছে সব কিছুই বললাম। সব কিছু শুনে একটু ভেবে বললেন, স্যার, আমাকে 2 দিন সময় দেন, কাজ হয়ে যাবে। এখানে চলে এসেছে তো, তাই একটু সমস্যা হবে। কি ব্যাপার আজিজ সাহেব, 2 দিন কেন লাগবে? জজকে আমার নামটা মনে করিয়ে দেন। আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তবে আমি আমার নিজের কায়দায় ব্যবস্থা নিব, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েন। ইদানিং আপনাকে দেখেই মনে হচ্ছে কাজে বড্ড ফাঁকি দিতে শুরু করেছেন। না না স্যার, অমন কথা বলবেন না, আমি এখনই সব ঠিক করছি। আমি সব বুঝি আজিজ সাহেব, কাজের প্রতি আজকাল আপনার মন নেই। না না স্যার, তেমন কিছু না। আসলে আমি একটু ধীরে সুস্থে কোর্টের সব নিয়ম মেনে কাজটা করতে চাইছিলাম। আদালতে তাকে পাঠিয়েছে, বুঝতেই পারছেন। ওকে যান, গিয়ে সব কিছু রেডি করেন, আর 2 দিনের মধ্যে যেন সব কিছু হয়ে যায়। শিকদার সাহেব ধমক দিলেও আজিজ সাহেব শেষ পর্যন্ত বুঝিয়ে বললেন যে কোর্টের কিছু প্রসেস আর ভেরিফিকেশনের জন্য 2 দিন সময় লাগবেই। শিকদার সাহেবও আর কথা বাড়ালেন না।
তার মানে আরও 2টো দিন আমাকে এই 4 দেওয়ালের ভিতরে কাটাতে হবে। প্রথম দিনটা কেটেই গেল। জেলের বন্দি জীবন যে কতটা যন্ত্রণার তা প্রতিটি সেকেন্ডে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে এই 2 দিনে শিকদার সাহেব লোকটাকে আমি একটু অন্য চোখে দেখতে শুরু করেছি। বাইরে থেকে ওনাকে যতটা কঠোর আর ভয়ঙ্কর গ্যাংস্টার মনে হয়, ভেতরের মানুষটা আসলে মায়ের জন্য এক বুক হাহাকার আর মেয়ের জন্য এক নদী আফসোস লুকিয়ে রেখেছে। পরের দিন সন্ধ্যায় ওই লোকের উদ্দেশ্যে বললাম, স্যার, একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা বলো? আপনার তো এত পাওয়ার, চাইলে তো আপনি নিজের জন্যও ভালো কোনো উকিল ধরে জামিন নিয়ে বের হয়ে যেতে পারতেন। এই 22টা বছর কেন জেলের ভেতর পচে নষ্ট করলেন? কারণ তোমাকে আগেই বলেছি, আর এই লোক বেস্ট উকিল, তার তো বেশ নাম ডাক। কখনো উকিল আজিজ সাহেবের নাম শুনোনি? সে ছাড়ো, সবাই সব কিছু জানবে এমন নয়। সে শুধু আমার পার্সোনাল উকিল না, আমার ভাই, আমার সব থেকে ভরসাল মানুষ। জি, বুঝলাম। আজকে কোনো রকমভাবে কাটলো। পরের দিন সকাল 11টা। কিভাবে যে এই কিছুদিন কেটে গেল টের পাইনি। জেলের এই প্রতিটা মুহূর্ত ছিল এক একটা বছরের মতো দীর্ঘ। আজকে সকাল থেকেই মনের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। কারণ আজকে আদালতে আমার জামিনের শুনানি ছিল। আমাকে জেলের ভেতর রেখেই আজিজ সাহেব আদালতে আমার হয়ে কেস লড়ছেন। শিকদার সাহেবের ক্ষমতা আর আজিজ সাহেবের আইনি চাল কতটা কাজে দেই, আজই তার প্রমাণ হবে। দুপুর 12টার দিকে সেলের বাইরে চাবির ঝনঝনানি আর বুটের শব্দ শোনা গেল। জেলা সাহেব নিজে এসে লকআপের তালা খুললেন। ওনার পেছনে আজিজ সাহেব দাঁড়িয়ে আছেন, ওনার হাতে আদালতের একটা সিলমোহর দেওয়া ফাইল। না খোকা, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য তৈরি হয়ে নাও। তোমার বেল অর্ডার চলে এসেছে। আমার কোনো খুশির ঠিকানা নেই। আমি এখন বাইরে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো। যাও, বাইরে গিয়ে নিঃশ্বাস নাও। আর শোনো, নিজের রাগকে কখনো নিজের উপর চড়াও হতে দিও না। ঠান্ডা মাথায় সব কিছু পরিকল্পনা করে কাজ করিও, তাহলে এমন ভুল হবার চান্স কমে যাবে। তুমি জেলার সাহেবের সাথে গিয়ে বসো, আমি আজিজ সাহেবের সাথে কিছু কথা বলবো। জি। ওখান থেকে বেরিয়ে কয়েদিদের পোশাক ছেড়ে আমার পোশাক পরলাম। তারপর একটা বেঞ্চে এসে বসলাম। বেশ কিছুক্ষণ পরে উকিল সাহেব আসলো। ওনার সাথে হাজত থেকে বের হলাম। স্যার, একটা কথা জিজ্ঞেস করব। বলুন। ওনার যখন এতই ক্ষমতা, তখন নিজে বাইরে নেই কেন? আর আপনি তাকে বের করতে পারেননি কেন? বের হতে চাই না তাই? পাগল দেখেছেন? ওই লোক হলো তেমনি পাগল, তার নাকি সেখানে ভালো লাগে। এখন আমি কি করব বলুন? জি, বুঝলাম। কিন্তু উনি ওনার পরিবার সম্পর্কে যেগুলো বলছিল, সেগুলো কতটুকু সত্য? আমার তো কেমন যেন লাগছিল। একবার করে বিশ্বাস হচ্ছে, আর একবার হচ্ছে না। সত্যি কি ওনার ক্যান্সার আছে? আর ওনার হাতে কি সত্যি 5 মাস সময় আছে? এটা সত্যি, উনি ক্যান্সারের রোগী। এই নেন এই কার্ড, শিকদার সাহেব দিতে বলেছেন। আমি অবাক হয়ে বললাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এটা তো ব্যাংক কার্ড। আর ওনার কার্ড আমি নিব কেন? তোমাকে দিতে বলেছেন, তাই তুমি দিবা। নাও নাও, ভবিষ্যতে তোমার এটা কাজে লাগবে। সে ঠিক আছে স্যার, কিন্তু আমি এটা নিতে পারবো না স্যার। উনি আমাকে জেল থেকে বের করেছেন, এর জন্য তার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং ওনার মেয়েকে খুঁজে বের করে বোঝাতে চেষ্টা করব। আমার কথা শুনে ওখানে দাঁড়িয়ে ওনার সুটকেস ওপেন করলেন। তারপর কিছু পেপার এগিয়ে দিয়ে বললেন, মালিকের অর্ডার আপনার কাছে পৌঁছে দিলাম। এই নেন ওনার সমস্ত সম্পদের পেপার, উনি সিগনেচার করে দিয়েছে। আর আপনারটা তো তখন নিলাম। হ্যাঁ, সম্পদ? আমার মাথা কেমন চক্কর দিচ্ছে। ওনার কথা শুনে এমন এক শক খেলাম যে জ্ঞান হারিয়ে নিচে ধপাস। যখন উঠলাম তখন দেখি বেডে শুয়ে। ওহ, তাহলে সব কিছু স্বপ্ন ছিল? বাপ রে, কি ডেঞ্জারাস স্বপ্ন! ইস, সত্যি যদি এমনভাবে সব কিছু পেতাম, তাহলে তো জমে ক্ষীর হয়ে যেত। চারপাশে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে নেই, অন্য এক জায়গায়। এটা আবার কার রুম? আমি কোথায়? ওই পাগল লোকের স্বপ্ন দেখে মনে হচ্ছে আমিও পাগল হয়ে যাব। হব কি অলরেডি হয়ে গেছি? কি হচ্ছে এসব আমার সাথে? হে মাবুদ, তুমি পথ দেখাও। আবার চোখ বন্ধ করে নিলাম। তারপর বিছানা থেকে ধপাস কেউ আমাকে ফেলে দিয়েছে। ভালো করে চোখ কচলে চারপাশে চোখ বুলিয়ে দেখি এবার আমি আমার রুমে। বাপ রে, ধরে যেন প্রাণ এলো।
কী সব আজীব আজীব স্বপ্ন দেখলাম। কি রে চোদনা, বিড়বিড় করে কি সব বলছিলি? ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে। আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা? এ হে হে হে, কিছু এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, আজকে কত আজব আজব স্বপ্ন দেখছি জানিস বন্ধু। আমিও বাস্তব না, তুই এখনো স্বপ্ন দেখছিস? তুই কি জানিস তুই একটু ওভার থিঙ্কিং করিস? উঠবি নাকি লাথি দিব? উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। দাঁড়া, ওঠে ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হওয়ার জন্য উঠতে গিয়ে দেখি আমি অন্য রুমে। এটা কেমন হলো? অবশেষে আপনার জ্ঞান ফিরল। আমার কথা শুনে এমনভাবে জ্ঞান হারিয়ে ফেললেন বুঝতেই পারিনি। আমাদের ইয়াং বস হার্ট অ্যাটাক করেনি, তার জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। নেন, চোখে মুখে পানি দিয়ে নেন। আজকে থেকে এটা আপনার বাসা। আপনার কোথায় কি আছে বিকেলে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। নিজের হাতে চড়ে একটা চিমটি কাটলাম, কিন্তু কোনো ব্যথা হলো না। তার মানে এখনও স্বপ্ন দেখছি। তাই আবার শুয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ আমার গালে চড়াত করে একটা থাপ্পড় পড়লো। ব্যথায় পুরো কান ঝাঁ ঝাঁ করে উঠল। আমি লাফিয়ে উঠে গালে হাত দিয়ে তাকালাম। সামনে উকিল আজিজ সাহেব দাঁড়িয়ে, ওনার মুখে এক চিলতে হাসি। আজিজ সাহেব বললেন, কি হে আকাশ বাবাজি, এবার বিশ্বাস হলো এটা স্বপ্ন নয়? চিমটি কাটার একটা টেকনিক আছে, ওইভাবে কাটলে চামড়ায় জোর লাগে না, তাই ব্যথা পাওনি। কিন্তু আমার হাতের থাপ্পড়টা খাঁটি বাস্তব। অবিশ্বাস্য চোখে চারপাশের আলিশান রুমটার দিকে তাকালাম। জানালা দিয়ে বাইরের ঝলমলে রোদ এসে পড়ছে। সত্যি তো, গালে এখন অল্প ব্যথা হচ্ছে। তার মানে শিকদার সাহেব সত্যি, ওনার কোটি কোটি টাকার সম্পদ সত্যি, আর আমি জেল থেকে এখন মুক্ত, এটাও সত্যি। আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম, কিন্তু আজিজ সাহেব, শিকদার সাহেব আমাকে চেনেন না, জানেন না। স্রেফ 4টা দিনের পরিচয়ে কেউ কাউকে এভাবে নিজের সম্পত্তি দিয়ে দেয় কিভাবে? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজিজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বললেন, শিকদার সাহেব জহুর মানুষ চিনতে ভুল করেন নাই। তোমার ভেতরে ওই মারাত্মক রাগটা ওনাকে ওনার নিজের তরুণ বয়সের কথা মনে করিয়ে দিয়েছে। উনি চান না ওনার মতো ভুল করে আরেকটা ছেলের জীবন জেলের অন্ধকূপেই শেষ হয়ে যাক। তবে হ্যাঁ, বলতে বলতে আজিজ সাহেব একটু থামলেন। ওনার চোখের চাহনি হঠাৎ কেমন যেন রহস্যময় হয়ে উঠল। উনি আমার দিকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে বললেন, শিকদার সাহেবের সেই মেয়ে মেঘলা, তাকে বুঝিয়ে তার বাবার কাছে মানে শিকদার সাহেবের কাছে নিয়ে যেতে হবে। যদি ওনার মেয়েকে ওনার কাছে নিয়ে যেতে পারি, তবে উনি তার মেয়েকেই সব কিছু দিবে, আমাকে কেন দিবে? আমার তো কেমন কেমন লাগছে। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। কেউ তো শুধু শুধু তার সব কিছুই দিয়ে দেবে না। তোমার কথাও ঠিক, কিন্তু যদি তা না পারো তখন এই সব কিছুর কি হবে? উনি কোনোভাবেই চান না এই সব কিছু তার প্রাক্তন বউয়ের কাছে বা তার ভাইয়ের কাছে চলে যাক। তারা তো নানানভাবে এই সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে ওনার শালা বেশি চেষ্টা করছে এসব হাতিয়ে নেয়ার। হে মাবুদ, এ কোথায় এসে পড়লাম আমি? শিকদার সাহেবের সম্পত্তি কি আমার জন্য আশীর্বাদ, নাকি এক নতুন চক্রান্তের ফাঁদ? আমি কি করব এখন? আমার মাথাটা আবার ঝিমঝিম করে উঠল। তবে এবার আর জ্ঞান হারালাম না। গালে আজিজ সাহেবের দেওয়া থাপ্পড়ের জায়গাটা তখনও দপদপ করছে, যা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমি এক চরম নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আছি। শোনো, তোমাকে আর একটা শখ দিছি। তোমার ক্রাশ, যার জন্য তুমি জেলে গিয়েছিলে, সে আর কেউ না, শিকদার সাহেবের প্রাক্তন বউয়ের ছোট মেয়ে। মায়া? শান্তির মেয়ে, এর নাম শুনলে মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওই ছেলের জায়গায় যদি ওরে পিটাতে পারতাম। আজিজ সাহেব একটা সোফায় আরাম করে বসলেন। তার মুখের ভাব এখন একজন অভিজ্ঞ দাবাড়ুর মতো, যিনি চাল চালার পর প্রতিপক্ষের ছটফটানি দেখছেন। তিনি বললেন, শিকদার সাহেব ভালোভাবেই জানেন তার মৃত্যুর পর সকল সম্পত্তি টাকা পয়সা তারা নিয়ে যাবে। মেঘলাকে দিলেও তারা নিবে, হয় হত্যা করে, না হয় ভয় দেখিয়ে সাইন করিয়ে নিবে। তাই উনি এমন একজনকে খুঁজছিলেন যে তার সয় সম্পত্তি তার মৃত্যুর পর কেউ প্রোটেক্ট করতে পারে। কিন্তু তোমার মধ্যে কি এমন পটেনশিয়াল দেখলেন যে তোমাকে দিতে বললো জানি না। আমি স্তম্ভিত হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। নে, এবার তো দেখি জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। কেন যে ওনার কথা মতো বের হতে গেলাম, 5 মাস পরেই বের হতাম। ধুর ধুর,
বিছানায় ধপাস করে বসে পড়লাম। কি বলবো বুঝতে পারছি না। এত কিছু পাবো, একটা রিস্ক নেওয়াই যায়। আজিজ সাহেবের দিকে তাকিয়ে বললাম, আর মেঘলা, শিকদার সাহেবের নিজের মেয়ে, সে কোথায়? আজিজ সাহেব পকেট থেকে একটা চাবির গোছা আমার দিকে এগিয়ে দিলেন। মেঘলা মায়ের সৎ বোন হলেও এই পরিবারে তার জীবনে নরকের মতো বলতে পারো। সেভাবে গুরুত্ব পায় না, সেখানেও ভালো নেই। বাসা সমস্ত কাজ ওকে দিয়েই করায়, এবারে দাসীর মতো বানিয়ে রেখেছে। আমি অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি। তার নাকি ওখানে থাকতে ভালো লাগে। মোদ্দা কথা, কোনোভাবেই ওদেরকে ছেড়ে আসবে না। চাবিগুলোর দিকে তাকিয়ে শরীরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। এতক্ষণ আমার মনে অনুশোচনা আর ভয় ছিল, তা নিমেষে উধাও হয়ে গেল। তার জায়গায় ভর করল এক তীব্র প্রতিশোধের আগুন। ওই শান্তির মেয়ের থেকে প্রতিশোধ নিতে হবে। কিন্তু এবার আর ইটের টুকরো দিয়ে অন্ধের মতো মারামারি নয়, এবার খেলা হবে বুদ্ধির, ক্ষমতার। আমি আজিজ সাহেবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, গাড়ি বের করুন আজিজ সাহেব, এই মেঘলাকে জোর করে উঠিয়ে নিয়ে আসবো। আমার কথা শুনে আমার দিকে তাকালো। কি করতে চাইছো তুমি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকাতে হয়, সেটা তো জানেন। আমি আঙ্গুল বাঁকিয়ে ওই মেয়েকে ঠিক করব। তার সকল তেড়ামি আমি বের করে তবেই ছাড়বো। আজিজ সাহেব মুচকি হাসলেন। ওকে চলো, এবার তুমি ট্রাই করে দেখো। ওয়েট, এত তাড়াহুড়ো করা উচিত নয়, আগে খোঁজ নিতে হবে। ফোন আছে স্যার? আম্মুকে ফোন করব, তাকে ওখান থেকে নিয়ে আসবো। আম্মু থাকলে অনেক ভালো হবে। আরে বাবা, ফোন করার কি আছে, ডাইরেক্ট অ্যাকশন নাও, লোক নিয়ে যাও। তাহলে কারো সাহস হবে না কিছু বলার। তোমার ডমিনেটিং পাওয়ার দেখিয়ে দাও। না না, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ফোনটা দেন, তাহলেই হবে। আজিজ সাহেব ফোন এগিয়ে দিলেন। উনি আমার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছেন আমি কি করতে চাইছি। ফোন দিলাম, রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন থাকতে পারি বল? তুই কেমন আছিস? তুই ফোন কোথায় পেয়েছিস? আম্মু, কিছু হয়েছে? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আব্বু কিছু বলেছে? আর সৎমা বা ভাইরা কিছু বলেছে? না, তুই কেমন আছিস বল? আমি ঠিক আছি। তুমি এক কাজ করো, তোমার প্রয়োজনীয় পোশাক একটা ব্যাগে ভরো, আর আমার ফোন, ল্যাপটপ আর কয়েকটা পোশাক ব্যাগে ভরো। কেন? আমি কোথায় যাব? আর তুই কোথায়? ভয় পাওয়ার কিছু নেই। তুমি সব কিছু নিয়ে বাসা থেকে বের হও। তারপর যখন আমার কাছে আসবা, তখন সব জানতে পারবা। তুই এখন কোথায়? আমিও কি তোর সাথে জেলে থাকবো? এখানে জেল থেকে কম কি যে ওখানে গিয়ে থাকবো? আরে দূর, আমার কেস ক্লোজ। আর এখন জেলের বাইরে, এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তোমাকে যা বলছি তাই করো। আর যদি কেউ আসতে বাধা দেই, তাহলে এই নাম্বারে ফোন দিবা। বাসা থেকে বের হও, একটা গাড়ি তোমার জন্য অপেক্ষা করবে। বাই বলে ফোন কেটে দিলাম। না হলে প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকতো। ফোন এগিয়ে দিয়ে বললাম, কাউকে আমার বাসার সামনে গাড়ি নিয়ে পাঠান। ওকে, কিন্তু তোমার আম্মুকে এসবের ভিতরে নিয়ে আসবা। হুম, শিকদার সাহেবের মেয়েকে উঠিয়ে নিয়ে আসবো না? দেখে রাখার জন্য তো কাউকে প্রয়োজন। আমরা তো সবাই ছেলে। আম্মুকে সব কিছু বুঝিয়ে বলবো। এখানে আসার পর যেন তাকে কেয়ার করে, ভালোবাসা দেই, যত্ন নেই। অবশ্য সেই মেয়েও এসবের স্বপ্ন দেখে। সেও চাই তাকে কেউ ভালোবাসুক, তাকে কেয়ার করুক। তার মা তো এসব করে না, তাই না? আম্মু এসব কিছু দিয়ে তাকে এখানে আটকে রাখবে। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হবে তার বাবার সম্পর্কে সমস্ত ভুল ধারণা দূর করা। তৃতীয় স্টেপ হবে তার বাবার সামনে নিয়ে গিয়ে আমার ওয়াদা পূরণ করা। আর চতুর্থ স্টেপ হবে ওনার শত্রুদের ঘায়েল করা। পঞ্চম স্টেপ হবে ওনার মেয়েকে সমস্ত বুঝিয়ে দিয়ে এসব থেকে মুক্তি পাওয়া। আর সবচেয়ে স্টেপ হবে, এটা অত্যন্ত বেদনাদায়ক, ডাক্তারের কথা মতো যদি সত্যি উনি মারা যান, তবে তাকে দাফন করার ব্যবস্থা করা। মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। আজি সাহেব আমাকে দেখেছিলেন? একজন ভদ্রমহিলাকে রিসিভ করে এখানে নিয়ে আসবা। ফোন নম্বর দিছি, নিয়ে যাও। যদি কোনো সমস্যা হয়, আসতে দেরি করে, তাহলে বাসার ভিতরে গিয়ে সব বাধা অতিক্রম করে নিয়ে আসবা।
ওই মহিলার যেন কোনো সমস্যা না হয়। ওকে স্যার, কিন্তু এই ছেলেকে তো চিনলাম না। সন্ধ্যায় জেনে যাবা। এখন তুমি যাও, নম্বর নোট করো। লোকটা চলে গেল। আজিজ সাহেব এবং আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকলাম। প্রায় 40 মিনিট পর আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? বাসা থেকে পালাচ্ছেন? আম্মু, আম্মু, দেখো তোমার সতীন বাসা থেকে পালিয়ে যাচ্ছে। স্নেহা, এইসব কেমন কথা? আমি পালিয়ে যাচ্ছি মানে? এটাকে পালিয়ে যাওয়া বলে? আমি আমার ছেলের কাছে যাচ্ছি, আমাকে ফোন দিয়ে ডাকলো। আপনি দেখি ছেলের শোকে পাগল হয়ে গেছেন। জেলে যাচ্ছেন নাকি? জেলে থাকলে সমস্যা কি? ব্যাগে করে তুই কি নিয়ে যাচ্ছিস? চুরি করে পালাচ্ছিস? এই চেক কর তো স্নেহা। আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি, এতে আপনার তো কোনো সমস্যা হবার কথা নয়। দাঁড়িয়ে রয়েছিস কেন? দেখ ব্যাগ খুলে। আর তুই চলে গেলে বাসার সব কাজ কে করবে? তোকে তো এইসব কাজ করার জন্য বিয়ে করেছিল। একদম আমার ব্যাগ স্পর্শ করবে না। মিসেস শিরিন আম্মুর এই রূঢ় আচরণে যেন আকাশ থেকে পড়লেন। এত বছর যে মহিলা মুখ বুজে সব সহ্য করেছে, তার মুখে এই কথা। উনি রাগে কাঁপতে কাঁপতে স্নেহার দিকে তাকালেন। স্নেহা, দাঁড়িয়ে কি দেখছিস? কেড়ে নে ওর হাত থেকে ব্যাগ। দেখি কার এত বড় সাহস এই বাড়িতে। আম্মু ব্যাগ দিচ্ছে না, তাই ওরা মা মেয়ে জোর করে ব্যাগ কেড়ে নেই। আর মিসেস শিরিন আম্মুকে একটা থাপ্পড় দেই। আম্মু থাপ্পড় খেয়ে কয়েক পা পিছিয়ে যায়। আম্মু ফোন বের করে আজিজ সাহেবের নাম্বারে কল দেই। আজিজ সাহেব কল দেখে কেটে দিয়ে বলে, তোমার আম্মু মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। আপনার ওই লোককে তাড়াতাড়ি ফোন দেন, জিজ্ঞেস করেন কোথায় সে। আমার কথা শুনে আজিজ সাহেব তাই করলেন। ফোন রিসিভ করতেই বললেন, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বাসায় যাও। ওনার নাম মিসেস আঞ্জুম। কেউ বাধা দিলে মেরে তক্তা বানিয়ে দেবে। জি স্যার, আমরা কাছাকাছি চলে আসছি। আর 3 মিনিটের মতো সময় লাগবে। ওকে, তবে তাড়াতাড়ি করো। আজিজ সাহেব ফোন কেটে দিলেন। আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ওরা মামি ব্যাগ থেকে সব কিছু বের করে ফেলেছে আর দেখছে। গয়নাগাঠি পেয়ে বলে, আম্মু দেখো, এগুলো নিয়ে পালাচ্ছিল। চুন্নি এইসব নিয়ে পালাতে চাইছিল। সৎ মা গিয়ে মায়ের চুলের মুঠি ধরে বলে, তোর কি করে দেখ, চুরি করে পালানো হচ্ছিল। আজকে তোর আমি এমন হাল করব যে। এইসব আমার, এগুলো আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। তোর বাপ ছিল তো ফকিন্নি, তুই এগুলো কোথায় পাবি? তোকে তো আমি শালি। স্নেহা, লাঠি নিয়ে আয় তো। আমাদের গয়না নিয়ে আবার বলে ওর বাবা দিয়েছিল। স্নেহা ওর মায়ের কথা শুনে লাঠি আনতে যায়। ঠিক সেই মুহূর্তে পলাশ এবং তার কয়েকজন সঙ্গী বাসার দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে দেয়। এত জোরে দরজা খোলার শব্দ পেয়ে আম্মু আর সৎ মা দরজার দিকে তাকায়, আর স্নেহা লাঠি নিয়ে দৌড়ে আসে। পলাশ চারপাশে চোখ বুলিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি পলাশ। আমি এসেছি মিসেস আঞ্জুমকে নিয়ে যাওয়ার জন্য। আঞ্জুমকে, গাড়ি রেডি, আপনি আসুন। মিসেস শিরিন এক অচেনা গম্ভীর চেহারার লোককে দেখে কিছুটা ভড়কে গেলেও নিজের অহংকার ধরে রেখে চেঁচিয়ে উঠে বললেন, এই আপনি কে? কার অনুমতি নিয়ে এই বাড়িতে ঢুকেছেন? আর এই চোর মহিলাকে কোথায় নিয়ে যাবেন? ও আমাদের ঘরে জিনিসপত্র চুরি করে পালাচ্ছে। পলাশ একবার মিসেস শিরিনের দিকে তাকালো। তার চোখে তখন ঠান্ডা এক ধরনের হুমকি। পরিস্থিতি দেখে বুঝলেন যার চুলের মুঠি ধরে রাখা হয়েছে সেই মিসেস আঞ্জুমান। মুখ সামলে কথা বলুন মহিলা। রাস্তা ছাড়ুন, ওনাকে যেতে দিন। আর ওনার চুলের মুঠি ছাড়েন, না হলে কিন্তু ভালো হবে না। আমরা যেতে না দিলে কি করবেন? সিকিউরিটিকে ডাকবো? আপনারা আমাদের বাসায় এসে আমাদের ভয় দেখাচ্ছেন। পলাশ একটা মৃদু হাসলো। পকেট থেকে ফোনটা বের করে স্পিকার অন করে আজিজ সাহেবকে ডায়াল করলো। ওপাশ থেকে আজিজ সাহেবের গম্ভীর গলা ভেসে এলো, কি অবস্থা পলাশ? ওনাকে পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। কিন্তু কিছু কিট ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আর অপমান করছে, এমনকি চুলের মুঠিও ধরে রেখেছে। আর ব্যাগের সমস্ত পোশাক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে বাধা দেবে তাকে সোজা তুলে নিয়ে আসবা। আর ওনার গায়ে যেন একটা আঁচও না লাগে। এখন তুমি তোমার মতো করে হ্যান্ডেল করো। ফোনটা কেটে পলাশ স্নেহা আর মিসেস শিরিনের দিকে তাকাই।
তারপর কোমর থেকে পিস্তল বের করে লুক দেই। ওনারা দুজনে ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন। এসব আবার কি? আমি কিন্তু পুলিশে ফোন দিব। দুজনে নড়চাড় করে দেখ, তোদের মাথার খুলি যদি না উড়িয়ে দিই। আন্টি, আপনি ব্যাগ গোছান। আম্মু দেরি না করে ব্যাগ গোছাতে শুরু করলো। ওরা মা মেয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রিভলভার দেখে কে ভয় পাবে না। ব্যাগ গোছানো শেষ হতেই ব্যাগ নিয়ে মেইন দরজার কাছে আসলো। আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলুন। জি চলুন, এই সবের হিসাব নিকাশ তোদের থেকে নেওয়া হবে। আজকের মতো গেলাম। পলাশ পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। আম্মু আর এক মুহূর্ত নষ্ট না করে ব্যাগটা নিয়ে পলাশের সাথে গাড়িতে গিয়ে বসলেন। আজিজ সাহেব শিকদার সাহেবের প্রাক্তন বউয়ের ভাইয়ের সম্পর্কে বলছিলেন। একটু শুনি তার সম্পর্কে। একজন বিজনেসম্যান আর গ্যাংস্টার বলতে পারো। মানে শিকদার সাহেব জেলে যাবার পর সে গ্যাং তৈরি করেছে, আর শিকদার সাহেবকে জেলে রাখার জন্য দিনের পর দিন টাকা খরচ করেছে। মানে যখন যেই এমপি মন্ত্রী হয়েছে তাকেই টাকা খাওয়াচ্ছে। এত কিছুর পরেও উনি বের হতে পারতেন, কিন্তু পাগলের মতো একই কথা বলে সে তাকে শাস্তি দিচ্ছে, তাই জেলে থেকে বেরিয়ে আসছে না। জি বুঝলাম। তাকে কি সরাসরি বাসা থেকে তুলবো, না কোথাও বের হলে তারপর তুলবো? ভাবতে হবে। আজিজ সাহেব, মেঘলা বাসা থেকে বের হয় না। তেমন দেখা যায় না, সব সময় বাসার ভিতরেই থাকে। আর বললাম না 2 বছর ধরে বাসার বাইরে দেখা যায় না। হয়তো বের হয়, কিন্তু বুঝতে পারেন না। তাহলে বাসা থেকেই উঠিয়ে নিব। ওনাকে নিয়ে আসলে এদিকেও ঝামেলা হবে, ওদিকেও ঝামেলা হবে। চোরের মতো চুরি না করে ডাকাতের মতো ডাকাতি করব। ডাইরেক্ট অ্যাকশন নেব। বিকেলে ওনাকে নিতে যাব, তৈরি থাকবেন। আধা ঘন্টা পর পলাশ আম্মুকে নিয়ে এসে পৌঁছালো। আম্মুকে দেখেই এগিয়ে গিয়ে ওনার হাত শক্ত করে ধরলাম। আম্মু, বলছিলাম না তোমার ছেলে এখন একদম মুক্ত, সব ঝামেলা শেষ। আম্মু কান্না ভেজা চোখে আমার দিকে তাকালেন, কিন্তু চারপাশের পরিবেশ আর আজিজ সাহেবকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। তুই সত্যি ভালো আছিস তো বাবা? কিন্তু এরা কারা? আর আমাকে এখানে কেন নিয়ে এলি? ধীরে সুস্থে বলছি। মনে মনে বললাম, আমি আর তুমি এখন একটা গেমের চরিত্র। ধরে বিছানায় বসিয়ে সামনে বসে বললাম, আম্মু, তোমাকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য এনেছি। একটা মেয়ের জীবন বাঁচাতে হবে। তার মা বাবা থাকতেও সে এতিম। তাকে একটু ভালোবাসা আর যত্নে আগলে রাখতে হবে। তুমি ছাড়া এই কাজ আর কেউ পারবে না। পারবে না বলতে কেউ নেই। আর ওখানে তুমি ভালো নেই সেটা জানি, তাই আরও নিয়ে আসছি। আজিজ সাহেব ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখে তখন শিকারী চাহনি। উনি এসে গেছেন। এবার তাহলে আমাদেরকে প্রথম স্টেপ শুরু করা যাক। লোক রেডি আছে, শিকদার সাহেবকে লোক রেডি আছে। শিকদার সাহেবের মেয়েকে কখন তুলতে হবে বলো? আজকে বিকেলে। বিকেলে রেডি থাকবেন। এখন আমি আম্মুর সাথে কথা বলি, ওনাকে সব কিছুই বুঝিয়ে বলি ওকে, তাহলে তোমরা কথা বলো, আমি এখন যাই। যে কি করতে হবে। আজিজ সাহেব চলে গেল। আমি আম্মুকে সব কিছু বললাম। সব কিছু শুনে তার চোখে মুখে কেমন একটা ভয়। আম্মু, ভয় পাওয়ার কিছুই নেই। এগুলো শেষ হলে আমি আর তুমি দূরে কোথাও চলে যাব। ওই বাসায় আর যাওয়ার প্রয়োজন নেই। আম্মুর চোখের পানি আমার হাতে এসে পড়ল। কান্না করো না, এখন থেকে সব কিছু ঠিক হবে। ঠিক না হলে সব কিছু ঠিক করব আমি, জোর জবরদস্তি করে হলেও। কেন? কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি তোকে আর চোখের আড়াল করতে চাই না। আমি কোথাও যাব না আম্মু। মনে মনে বললাম, তোমার পায়ের সামনে এনে ওদের ফেলবো। তুমি এখন বিশ্রাম নাও। দেখি রান্নাবান্নার প্রস্তুতি কি। তুমি বিশ্রাম নাও। রুম থেকে বেরিয়ে দরজা আটকে চলে আসি বাইরে। আজিজ সাহেব বসে আছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আজকের মতো বাইরে থেকে খেতে হবে, আগামীকাল থেকে তখন রান্নার লোক থাকবে। ওকে। চুপচাপ বসে থাকলাম। পলাশ লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আজিজ সাহেব ইশারা করে ডাকলো। কাছে আসতেই বললেন, শিকদার সাহেব এই ছেলেকে চুজ করেছে তার উত্তরাধিকারী হিসেবে। তার গ্যাং, তার বিজনেস, তার সম্পত্তি টাকা পয়সার নামে। শিকদার সাহেবের সাথে তোমরা যতটা লয়ালের ছেলের সাথেও তেমনি থাকবে। কোনো কোশ্চেন? কোন দিক থেকে শিকদার সাহেবের ওনাকে পছন্দ হলো? আমি তো এই ছেলের মধ্যে তেমন কিছু দেখতে পাই না। ডায়মন্ড থেকে কয়লার মধ্যে। আর শিকদার সাহেব পছন্দ করেছেন, অবশ্যই তার মধ্যে কিছু দেখেছেন, তাই না? আর কোনো কোশ্চেন? না, শিকদার সাহেবের যখন পছন্দ তখন আর কোনো প্রশ্ন নেই।
ওকে, লোক রেডি করে রাখবে। মেঘলাকে তাদের বাসা থেকে নিয়ে আসতে হবে। পলাশ মাথা নেড়ে চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেলের দিকে আজিজ সাহেব আমাকে নিয়ে একটা কালো রঙের ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার গাড়িতে গিয়ে তুললেন। রাজকীয় যাকে বলে, দামি স্যুট, চোখের সানগ্লাস। হঠাৎ আয়নায় নিজেকে দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি সেই জেলের ফ্লোরে শুয়ে থাকা আকাশ। আমার সাথে শিকদার সাহেবের পুরনো বিশ্বস্ত দুজন বডিগার্ড। গাড়িটা গিয়ে থামলো এক অভিজাত এলাকার একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। নেম প্লেটে জ্বলজ্বল করছে মায়ের বাবার নাম। আমি গাড়ি থেকে নেমে সোজা গেট ঠেলে ভিতরে ঢুকলাম। দারোয়ান আমাকে আটকাতে এলে বডিগার্ড দুজন তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। লিভিং রুমে ঢুকতেই ড্রয়িং রুমে সোফায় বসে থাকা মায়া আর তার মাকে দেখতে পেলাম। তারা চা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। আমাকে এই বেশে পেছনে বডিগার্ড সহ ঢুকতে দেখে মায়ের হাতের চায়ের কাপটা ফসকে ফ্লোরে পড়ে ভেঙে গেল। মায়া সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে বলল, আকাশ, তুমি তুমি তো জেলে, আর তোমার এই অবস্থা কিভাবে? মায়ার মাও সোজা হয়ে বসলেন। তার চোখে মুখে স্পষ্ট ভয় আর বিস্ময়। মায়ার মা আমার দুজন বডিগার্ডকে দেখে তাদের দিকেই তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে সোজা গিয়ে মায়ার সামনে সোফাটাই বসলাম। মায়ার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, কি মায়াবতী, ভাবনি তোমার এই চাকর এত তাড়াতাড়ি খাঁচা থেকে বেরিয়ে আসবে। তা তোমার ওই তানভীর ভাই কেমন আছে এখন? হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে? আমি কিন্তু ঠিকই রিলিজ পেয়েছি। আকাশ, তুমি ভুল বুঝছো। আসলে ওই দিনের পর আমি অনেক ট্রাই করেছি তোমাকে বের করার। আমি তোমার ভালোবাসা আগে উপলব্ধি না করতে পারলেও পরে ঠিকই পেরেছি। চুপশালি। আমি টেবিলে একটা জোরালো চাপড় দিলাম। মিথ্যে কথা আর একটা বলবে না। আমি তোমার পিছু ছাড়ছিলাম না দেখেই ওই মদনাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছিলে। কিন্তু তুমি হয়তো ভাবনি এমন কিছু হতে পারে। তোমাকে তো এসবের মূল্য অবশ্যই চুকাতে হবে। তো তোমার সৎ বোন মেঘলা কোথায়? তাকে দেখছি না তো। আমার মুখে মেঘলার নাম শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, মেঘলা? কোন মেঘলা? তুমি কার কথা বলছো? আহা কি নাটক! কচি বাচ্চা কিছুই জানে না। আমি বডিগার্ডদের দিকে তাকালাম। বাড়িটা তল্লাশি করো। মায়ার মা চিৎকার করে উঠলেন, আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনার প্রাক্তন স্বামী আপনাকে কি বলেছেন জানেন? না থাক, তার প্রয়োজন নেই। কিন্তু কথা সত্য, গাছ যেমন ফল তেমন, মা যেমন খানকি মেয়েও তেমনই খানকি, লোভী আর ছলনাময়ী। দেখি একটা মেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে, অবস্থা কাজের মেয়ের থেকেও খারাপ। মনে হচ্ছে এটাই মেঘলা। আমি কিন্তু পুলিশ ডাকবো। কোনো উত্তর না দিয়ে ওই মেয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। কে আপনি? জানি সাথে যেতে বললে যাবে না, তাই কোনো উত্তর না দিয়ে কোলে তুলে নিলাম। ছাড়া পাবার জন্য ছটফট করছে। আম্মু, আম্মু আমাকে বাঁচাও। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আম্মু, এরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওর মা এগিয়ে আসলে বডিগার্ডদের উদ্দেশ্যে বললাম যে এগিয়ে আসবে তার লাশ ফেলে দিবেন। ভয়ে আর কেউ এগোলো না। ছাড়াতে না পেরে হাত কামড়ে ধরলো। অনেক ব্যথা করছে, কিন্তু ছাড়লাম না। মায়ের উদ্দেশ্যে বললাম, শোন শালি, তোর হিসাব আমি পরে নেব। তুই আমার সাথে যা যা করেছিস তা ক্ষমার অযোগ্য। মেঘলাকে নিয়ে বেরিয়ে এলাম। এখনও কামড়ে ধরে রেখেছে। এই মেয়ে তো আচ্ছা ঝামেলা, কুত্তার মতো করে কামড়ে ধরেছে। এমন মনে হচ্ছে এর কুত্তার ভ্যাকসিন দিতে হবে, আর আমাকেও 14টা ইনজেকশন নিতে হবে। থুড়ি 7টা। বেশি কিছু না ভেবে মাথা ঝুঁকিয়ে গালে একটা চুমু দিলাম। আমার এমন করাতে সাথে সাথেই ছেড়ে দিয়েছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। আম্মু, আম্মু আমাকে এদের থেকে বাঁচাও। কামড় দেওয়ার জায়গায় ব্যথা করছে আর জ্বালা করছে। এমন মনে হচ্ছে কেটে রক্ত বেরোচ্ছে। আজিজ সাহেব আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনাকে গাড়িতে বসিয়ে দিলাম। গার্ড দুজনে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করেছে। ওই মেয়ে কান্না করছে দেখি দরজা খোলার জন্য এগিয়ে যাচ্ছে, তাই ধরে নিলাম। এই প্রথম কোনো নারীর এতটা কাছে। হাত দুটো ধরে আমার দিকে টেনে তুললাম। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে মরার ইচ্ছা করছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। কোনো উত্তর দিলাম না, চুপচাপ ধরে রাখলাম।
কিছুক্ষণ পরে বাসায় চলে আসি। সারা রাস্তা কান্না করেছে আর ছাড়া পাওয়ার জন্য ছটফট করেছে। বাসায় আসার পর টেনে নামাতে হলো, না হলে নামবে না। নামিয়ে এবার কাঁধে তুলে নিয়ে বাসার ভিতরে এলাম। দেখি আম্মু টিভি দেখছে। গিয়ে সোফায় বসিয়ে দিলাম। বসানো মাত্র উঠে মেইন দরজার দিকে তাকিয়ে দৌড় দিল, কিন্তু একজনকে ইশারা করতেই দরজা লাগিয়ে দিল। দরজা ধাক্কা দিচ্ছে আর লাথি দিচ্ছে। দেখি কতক্ষণ দরজা ধাক্কা দিতে পারে, আর আর শক্তি কতটুকু আছে সেটাই দেখব। আম্মু উঠতে চাইলে হাতের ইশারা করে বসতে বললাম। হাতের হাতা উঠিয়ে দেখি দাঁত বসে কেটে গেছে, অল্প অল্প রক্ত বেরোচ্ছে। কামড়ের দাগ পড়েছে, অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নাও। পলাশ, ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। আজিজ সাহেবের কথা শুনে পলাশ চলে গেল। আম্মু দ্রুত হেঁটে এসে আমার হাত দেখতে শুরু করলো। আরে ভয় পাওয়ার কিছুই নেই। পলাশ ফার্স্ট এড বক্স নিয়ে আসলে আম্মু পরিষ্কার করে দিল। মেয়েটা দরজা খুলতে না পেরে ওখানে বসে কান্না শুরু করেছে। আম্মুকে ইশারা করতেই মেঘলার কাছে গেল। আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। এরা কি তোমাকে যেতে দিবে? তুমি এমনভাবে কান্না করছো কেন? আমি বাসায় যাব, আমি আম্মুর কাছে যাব। মা কাকে বলে জানো? মায়ের দায়িত্ব কর্তব্য কি জানো? আম্মু মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে এসব বলছিল। আম্মুর এমন কথা শুনে কান্নার শব্দ থামিয়ে দিয়ে আম্মুর দিকে ফিরে তাকাই। তুমি কাঁদছো কেন? তোমার শরীর তো অনেক গরম, শরীরে কি জ্বর? আম্মু মাথা থেকে হাত সরিয়ে কপালে হাত রেখে বলে, তোমার শরীরে তো অনেক জ্বর। তুমি আসো আমার সাথে, আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। তোমার কোনো ভয় নেই, উঠো, আসো আমার সাথে। আম্মু মেঘলাকে ধরে উঠিয়ে সোফায় নিয়ে আসে। মেয়েটা মাথা নিচু করে আছে আর নীরবে কান্না করছে। আকাশ, মেঘলার শরীরে অনেক জ্বর, ডাক্তার ডাকলে ভালো হয়। আমার কথা শুনে আজি সাহেব কাকে যেন ফোন দিল। তারপর ফোন দিয়ে তাকে ডাকলেন। আম্মু পাশে বসে তার মাথা ধরে কাঁধে রাখলো। তুমি আমার সাথে রুমে আসো, চলো উঠো, আমি জলপট্টি দিয়ে দেবো। আহা, কোনো ভয় নেই, আমি আছি না। আম্মু ধরে উঠিয়ে সাথে যে রুমে আমি ছিলাম সেখানে নিয়ে গেলেন। আমরা সবাই চুপচাপ দেখে গেলাম। আজিজ সাহেব আমার পাশে এসে বসলেন। তোমার এই আইডিয়াটা দারুণ ছিল। পারলে উনি পারবেন বুঝতে। ইকদার সাহেবের লোককে দায়িত্ব দিয়েছে। তেমন কিছু না, শুধু শুধু আমার সুনাম করছেন। আম্মু মেঘলাকে বিছানায় শুয়ে দিয়ে তার ব্যাগ থেকে সুতির একটা ওড়না বের করলেন আর ওয়াশরুম থেকে বালতিতে পানি এনে জলপট্টি দিতে শুরু করে। আধা ঘন্টা পরে একজন ভদ্র মহিলা এলো। দেখে মনে হচ্ছে ডাক্তার। আজিজ সাহেব থেকে জানলাম এটা তার ওয়াইফ। পেশেন্ট কোথায়? আসুন আমার সাথে। ওনাকে রুমে আসতে দেখি আম্মু সোফায় বসে আর মেঘলা ঘুমিয়ে পড়েছে। চেক করুন কন্ডিশন কেমন দেখেন। মিসেস আজিজ পারভিন প্রেশার সুগার থেকে সব কিছু চেক করলেন। ঘুমিয়ে আছে, তার জন্য প্রেশারের মাপ সঠিকভাবে বলতে পারছি না, তবে সুগার লো, অনেকটাই কম, আর জ্বর 101 ডিগ্রি। শরীর অনেক দুর্বল, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আর কোনো প্রবলেম আছে কিনা পরীক্ষা করতে চাইলে হাসপাতালে নিতে হবে। আপনি বর্তমানের অবস্থা অনুযায়ী মেডিসিন দেন, কয়েকদিন পর হাসপাতালে নিয়ে তখন চেক করে নেওয়া যাবে। আজিজ পারভিন মেডিসিন লিখতে শুরু করে, তারপর চলে গেলেন। পিছনে পিছনে আজিজ সাহেবও গেলেন। আর কি কোনো সমস্যা আছে? এমন বললা কেন? আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। শরীরের যে কন্ডিশন, তার এক সিরিঞ্জ ব্লাড নিয়ে গিয়ে ল্যাবে দিব। ব্লাড পরীক্ষা করাও জরুরি। কিছু বুঝলাম না, কি বোঝাতে চাইছো? আর কোনো রোগ আছে কিনা দেখতে হবে, শারীরিক অবস্থা যেই রকম। আজিজ পারভিন আবার আসলেন, তারপর এক সিরিঞ্জ ব্লাড নিলেন। আমি কিছু বললাম না, উনি ব্লাড নিয়ে চলে গেলেন। আজিজ সাহেব টাকা এবং প্রেসক্রিপশন দিয়ে পলাশকে মেডিসিন আনতে পাঠিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে এলো, মেঘলা এখনও ঘুমাচ্ছে। আজিজ সাহেবের দিকে তাকিয়ে বললাম, এনি প্রবলেম আজিজ সাহেব? বড় কোনো অসুখ না হলে হলো, দেখলে তো ব্লাড নিয়ে গেল। ওনার কথা শুনে আমিও টেনশনে পড়ে গেলাম। কি এমন দেখলেন যে এমন কথা বললেন আর ব্লাড নিয়ে গেলেন? রুমে এসে দেখি জেগে আছে। আম্মু পাশে বসে কেক খেতে বলছে আর ফল খাওয়ার জন্য বলছে, কিন্তু কিছুই খাচ্ছে না। এই মেয়ে এমনভাবে থাকতে বেশি ভালো লাগছে। তুই যা তো, কেউ তোকে এখানে আসতে বলেছে? তুই যাবি না আমি উঠে দাঁড়াবো? এমন করলে জোর করে খাওয়াবো। রুম থেকে বেরিয়ে বাইরে আসি।
আজিজ সাহেবের মুখ গম্ভীর দেখে বললাম, কি হয়েছে? আপনার ওয়াইফ কি রিপোর্ট পাঠিয়েছে? খুব খারাপ একটা বিষয়। মেঘলা গর্ভবতী হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। তাহলে কিভাবে কি হয়েছে? আমার মাথায় কিছু আসছে না। কেউ কি জোর করে? সি। ওনার কথা শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। হয়তো রিপোর্ট ভুল বলছে। কিভাবে সম্ভব? ভালোভাবেই পরীক্ষা করা হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কে এমন করলো। খুব বাজে কিছু হয়েছে। ওর বাসায় লোক কতজন? ওদের চাকর বাকর, ওর সৎ বাবা, সৎ ভাই, আর তার আরও কিছু সদস্য ছিল। চাকর বাকরদের সাহস হবে না। এইসব ভাবতেই রাগে শরীর ঘেমে যেতে শুরু করলো। ধীরে ধীরে শরীরের সমস্ত রাগ মাথায় ভর করছে। খুব বেশি দিন হয়নি, কনসিভের সময়কাল 21 দিন চলে। আপনি আমার সাথে আসুন। মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে? রুমে এসে ওনার কাছে গিয়ে বললাম, আপনি কি জানেন আপনি কনসিভ করেছেন? আমার কথা শুনে মেঘলা আর আমার দুজনেই তাকালো। আপনি কি বলবেন কি হয়েছে আপনার সাথে? কি হয়েছে বলতে হবে না, কে করেছে সেটা বলুন প্লিজ। চুপ করে থাকবেন না। মেয়েটা কান্না করে দিল। কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? আকাশ ঠিকই বলেছে। তখন আমার ওয়াইফ ব্লাড নিয়ে গেল। দেখলে তো, অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু এখন এমন রিপোর্ট। প্লিজ মা, বলো কে এমন করেছে তোমার সাথে? আম্মু স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে মেঘলার দিকে তাকালো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দয়া করে বলেন, কে সেই নিকৃষ্ট লোক? বলো মা, কে এমন করেছে? তুমি নির্ভয়ে বলতে পারো। ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি না, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমার সৎ বাবা আর সৎ ভাই। এমন কিছু শুনে আমি আর বাকি সবাই স্তব্ধ হয়ে গেলাম। মুখের ভাষা যেন হারিয়ে গেল। কিভাবে এমন করতে পারলো? শুধু ওরা মা মেয়ে না, ওদের পুরো পরিবার নোংরা, জঘন্য। মেঘলা কাঁদছে, কারো মুখে কোনো কথা নেই। রাগ আর সামলানো সম্ভব না। আজিজ সাহেব ওদের দুজনের খোঁজ নেন, কোথায় আছে তারা। তারপর দুজনকে উঠানোর ব্যবস্থা করেন। ওদের বেঁচে থাকার অধিকার ওরা হারিয়ে ফেলেছে। ওদের জানে মেরে না ফেললেও ওদের এমন অবস্থা করব যে নিজেকে পুরুষ বলে পরিচয় দিতে পারবে না। আজিজ সাহেব কিছু না বলে বাইরে চলে গেল। পলাশ, যতজন পারো নিয়ে যাও। মেঘলার সৎ বাবা আর ভাইকে উঠিয়ে নিয়ে গিয়ে গোডাউনে বাঁধো। এখন যাও, আজকের ভিতরে এটা করো। যেমনভাবে হোক, যেখান থেকে হোক ওদের ধরো। পলাশ কোনো প্রশ্ন না করে চলে যায়। আম্মু, পুলিশকে তো বললে, কি বলবো? পুলিশ সরাসরি বলে দিল শিকদার সাহেব তার মেয়েকে নিয়ে গেলে আমরা কিছু করতে পারবো না, আমাদের কিচ্ছু করার নেই। মালখান ছিল এখন, কি সুন্দর করে খুশি করত, কিন্তু উঠিয়ে নিয়ে চলে গেল। না না, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। না না, ওকে খুঁজে বের করতেই হবে। বাসার কাজ কে করবে?